সেটাই তখন বরফে পরিণত হয়ে যেত। সেজন্য রাজ্যবাসীকে তার রাজ্য থেকে তাকে তাড়িয়ে দেয়। সে এই জাদুকরী শক্তি কোথায় পেয়েছিল আর পরবর্তীতে তার সাথে কি কি হয়েছিল, এসব কিছু নিয়ে নির্মিত ফ্রোজেন মুভির গল্প আজকে আপনাদেরকে শোনাবো। আপনাদের সাথে আছি আমি সাদি। তো চলুন গল্পটি শুরু করা যাক। অ্যারেন্ডল রাজ্যের রাজার দুটো কন্যা সন্তান ছিল। বড়টার নাম এলসা আর ছোটটার নাম এনা। ছোট বোন এনা তার বড় বোন এলসাকে সকালবেলা ঘুম থেকে বারবার ডেকে তুলছিল। সে তাকে বলছিল, আপু তুমি উঠো না, আর কত ঘুমাবে, চলো আমরা বাইরে গিয়ে একসাথে খেলা করি। কিন্তু এলসা ঘুমাতে চাচ্ছিল। এনা তখন বারবার তার বড় বোনের চোখের পাপড়ি টেনে ধরে জাগিয়ে তুলে বলে, চলো আমরা স্নোম্যান বানাই। কি আর করা। এরপর এলসা তার ছোট বোনের সাথে খেলার জন্য একটা রুমে আসে। তারপর সে তার জাদুকরী ক্ষমতা দিয়ে তুষার বানাতে থাকে। সে বরফ দিয়ে একটা স্নোম্যানও বানিয়ে ওটার নাম দেয় ওলফ। এলসা বরফ দিয়ে এক একটা পাহাড় বানাচ্ছিল আর তার ছোট বোন সেটার উপর লাফিয়ে লাফিয়ে মজা করছিল। আসলে এলসা জন্ম থেকেই এই বরফ বানানোর ক্ষমতা নিয়ে জন্মেছিল। যখন তারা দুবোন খেলছিল তখন হঠাৎ করে এলসার পা পিছলে সে পড়ে যায়, আর ঠিক তখনই তার ম্যাজিক এনার মাথায় গিয়ে লাগে। তৎক্ষণাৎ তার ছোট বোন এনা জ্ঞান হারিয়ে ফেলে। সে তখন চিৎকার করে তার মা বাবাকে ডাক দেয়। তার বাবা মা তখন তাদের মেয়েকে বাঁচানোর জন্য একটা ম্যাপ বের করে গোপন একটা জায়গার উদ্দেশ্যে রওনা দেয়। পথের মধ্যে ক্রিস্টোফ নামক একটা ছেলে দেখে যে রাজা রানী তার ছোট মেয়েকে নিয়ে দ্রুত ঘোড়ায় করে কোথায় যেন যাচ্ছে। সে তখন তার প্রিয় ঘোড়া ইসভেনকে নিয়ে তাদের পেছনে পেছনে যেতে থাকে। রাজা রানী একটা জায়গায় গিয়ে পাথরের কাছে তার মেয়েকে বাঁচানোর জন্য সাহায্য চায়, আর ঠিক তখনই ওখানে থাকা পাথরগুলো জীবন্ত হয়ে যায়। আসলে এই পাথরগুলো হচ্ছে ট্রল, যা এক ধরনের জীবন্ত পাথর। তখন একজন ট্রল এসে রাজার কাছে জানতে চায়, এই ক্ষমতা আপনার মেয়ে কিভাবে পেয়েছে। রাজা তখন বলে, এটা সে জন্মগতভাবে পেয়েছে। সে তখন এনার মাথা থেকে সেই মুহূর্তে সমস্ত স্মৃতি মুছে ফেলে, যার ফলে এনা কিছুক্ষণ পরেই সুস্থ হয়ে যায়। কিন্তু সে তখন বলে, রাজকুমারী এলসার এই শক্তি সে বড় হওয়ার সাথে সাথে আরো বেশি বেড়ে যাবে, কিন্তু এটা যদি সে নিয়ন্ত্রণ করতে না পারে তাহলে এই শক্তি সবচেয়ে বড় শত্রু হয়ে দাঁড়াবে। এসব কথা লুকিয়ে লুকিয়ে ক্রিস্টোফ শুনে ফেলে। রাজা তখন রাজকুমারীদেরকে নিয়ে রাজ্যে ফিরে আসে। সেদিন থেকে সে তার বড় মেয়েকে এই ক্ষমতার জন্য আলাদা একটা রুমে বন্দি করে রাখে, যেন সে তার এই ক্ষমতার উপর নিয়ন্ত্রণ আনতে পারে। আর বাইরের মানুষের রাজ্যের ভিতরে আসা একদম বন্ধ করে দেয়, যেন তার মেয়ের এই ক্ষমতা সম্পর্কে কেউ জানতে না পারে। যাই হোক, এরপর থেকে এলসার দিন ওই রুমের ভেতর একা একা কাটতে থাকে। কিন্তু মাঝে মাঝেই তার ছোট বোন এনা তাকে খেলা করার জন্য ডাকলেও সে কখনোই তার ওই ঘর থেকে বাইরে বের হয় না। এভাবে আস্তে আস্তে তার ক্ষমতা আরো বাড়তে থাকে। এখন সে যা স্পর্শ করে সেটাই বরফ হয়ে যায়। তাই তার বাবা মা সবসময় তাকে হাত মোজা ব্যবহার করতে বলে। এভাবে ওই বন্দি অবস্থায় সে আস্তে আস্তে করে বড় হতে থাকে। একদিন তার বাবা মা সমুদ্র যাত্রার জন্য বের হয়, কিন্তু সেদিন প্রচন্ড ঝড়ে তাদের জাহাজ ডুবে গেলে তারা দুজনেই মারা যায়। এরপর প্রায় 3টা বছর কেটে যায়। এখন সময় হয়েছে এ রাজ্যের নতুন রানী হিসেবে এলসাকে ঘোষণা দেয়ার। এত বছর পরে আবারও অ্যারেন্ডেল রাজ্যের দরজা খুলে দেয়া হয়েছে। চারদিকে যেন আনন্দের ধুম পড়ে গেছে। আর এতদিন পরে এলসা ঘরের বাইরে বের হতে পারবে এটা ভেবে তার ছোট বোন এনা অনেক বেশি খুশি ছিল। সে সারা রাজ্য জুড়ে নেচে গিয়ে ঘুরে বেড়াচ্ছিল আর মনে মনে ভাবছিল, যেহেতু আজকে অনেক রাজ্য থেকে রাজকুমাররা এই রাজ্যে আসবে, হয়তো আজকে সে তার মনের মানুষকে খুঁজে পেয়ে যাবে। তাই সে গান গাইতে গাইতে হঠাৎ করে একটা নৌকার ভেতরে পড়ে যায়। ঠিক তখনই অন্য রাজ্যের রাজকুমার হান্স তাকে ওখান থেকে বাঁচিয়ে নেয়। এনা হান্সকে দেখেই পছন্দ করে ফেলে। যাই হোক, এরপরে রাজ্যের সমস্ত মন্ত্রীগণ মিলে এলসাকে তাদের নতুন রানী হিসেবে ঘোষণা দেয়। এলসা তখন তার হাত মোজা খুলে ছোট্ট একটা লাঠি এবং জার হাতে নেয়। যখন সে শপথ পড়ছিল তখন সে অনেক বেশি ভয় পাচ্ছিল, যার ফলে তার হাতে থাকা ওই লাঠি এবং জারে বরফ জমতে শুরু করে। তাই সে ভয়ে খুব দ্রুত ওগুলো ওখানে রেখে আবার হাত মোজা পরে নেয়। সবাই তখন নতুন রানীকে পেয়ে অনেক বেশি খুশি হয়ে যায়। আনন্দে তারা সবাই গানের তালে তালে নাচ করছিল। তারা তখন হান্সের সাথে ডান্স করে। আস্তে আস্তে তারা একে অপরকে পছন্দ করতে শুরু করে। তারা দুজন তখন দুজনকে তাদের মনের কথা জানিয়ে দেয়। এই খুশির দিনে এনা তার বোনকে তার ভালোবাসার কথা জানায়। সে তার বোনকে বলে রাজকুমার হান্সকে তার অনেক ভালো লেগেছে এবং সে তাকেই বিয়ে করতে চায়। কিন্তু এলসা তার এই কথা একদমই রাজি হয় না। সে তখন তার ছোট বোনকে আড়ালে নিয়ে কথা বলতে চায়। তবে এনা এলসাকে বলে, তোমার যা বলার তুমি আমাকে এখানেই বলো। তখন এলসা বলে, তুমি সত্যিকারের ভালোবাসার কি জানো? আজকে মাত্র এই ছেলেটার সাথে তোমার দেখা হয়েছে আর তুমি এখনই তোমার জীবনের এত বড় একটা সিদ্ধান্ত নিতে চাচ্ছ? তোমাদের এই বিয়েতে আমি একদমই রাজি নই। তখন এনা তার বোনকে বলে, তুমি সত্যিকারের ভালোবাসার কি
বুঝবে। তুমি তো এতদিন ঘরের মধ্যেই আটকে ছিলে, তুমি শুধু তোমার আপনজনকে দূরেই রাখতে পারো। এলসা তার ছোট বোনের কোনো কথায় কান না দিয়ে ওখান থেকে চলে যাচ্ছিল, আর তখনই অ্যানা তার হাত টান দিলে হাত মোজা খুলে যায়। এলসা তবুও কোনো কথা না শুনে যখন চলে যাচ্ছিল, তখন অ্যানা বলে, তুমি কেন আমার কথা বুঝতে পারছো না? আর এ কথা শুনে এলসা হাত ঝাড়া দিয়ে অ্যানাকে এখান থেকে চলে যেতে বলে। ঠিক তখনই তার হাতের ইশারায় ওখানে একটা বরফের প্রাচীর হয়ে যায়। এটা দেখে উপস্থিত সবাই অনেক বেশি অবাক হয়ে যায়। তারপর এলসা ওখান থেকে দৌড়ে চলে যায়, কিন্তু যখন তার হাত ঝর্ণার পানিতে লাগে, ঠিক তখনই সেই পানি বরফে পরিণত হয়। ওখানে তখন ডিউক নামে এক ব্যক্তি এলসাকে ডাইনি বলতে থাকে। এলসা কি করবে ভেবে না পেয়ে ওখান থেকে দৌড়াতে থাকে, আর ঠিক তখনই তার সামনে একটা নদী পড়ে যায়। সে ওই নদীতে পা রাখতেই সমস্ত পানি বরফ হয়ে যায়। সে তখন ওখান থেকে দৌড়ে নদী পার হয়ে চলে যায়। অ্যানা তার বড় বোনকে ডাকতে থাকে, কিন্তু সে কারো কোনো কথা শোনে না। যাই হোক, কিছুক্ষণের মধ্যেই ওই রাজ্যে তুষারপাত শুরু হয়ে যায়। সমস্ত জায়গায় পানি জমে বরফ হয়ে যায়। সেজন্য সবাই বলতে থাকে, হয়তো এলসা একজন ডাইনি, সে জাদুবিদ্যা করে এসব কিছু করেছে। তখন অ্যানা বলে, আমার বোন ডাইনি নয়, আমার জন্যই আজ এমনটা হয়েছে। আমি যেভাবেই হোক না কেন আমার বোনকে ফিরিয়ে আনবো, আর ততক্ষণ পর্যন্ত এই রাজ্য হাঁস দেখাশোনা করবে। সে তখন একটা ঘোড়া নিয়ে তার বোনকে খোঁজার জন্য বের হয়ে যায়। ওদিকে এলসা অনেক পথ পাড়ি দিয়ে হাঁটতে হাঁটতে একটা পর্বতের কাছে চলে আসে। সে তখন তার জাদুকরি শক্তি দিয়ে ওই পাহাড়ের উপর তার নিজের একটা বরফের রাজ্য গড়ে তোলে। এই প্রথম এমন মুক্ত জায়গা পেয়ে সে অনেক বেশি খুশি ছিল। সে মুক্ত পাখির মতো তার নিজস্ব রাজ্যে গান করে ঘুরে বেড়াতে থাকে। অন্যদিকে অ্যানা তার বোনকে খুঁজতে খুঁজতে একটা পাহাড়ের কাছে চলে আসে। তখন ওখানে তুষার পড়ছিল, তাই কিছুক্ষণ পরে ভয়ে তার ঘোড়াটি তাকে ওখানে রেখে চলে যায়। বেচারি তখন একা একা শীতে কাঁপতে থাকে। তবে সে অনেক কষ্ট করে হাঁটতে হাঁটতে দূরে একটা বাড়ি দেখতে পায়, কিন্তু কাছে গিয়ে দেখে এটা আসলে একটা দোকান। তখন সে দোকানের ভেতরে ঢুকে পড়ে। দোকানদারের কাছ থেকে শীত থেকে বাঁচার জন্য সে কিছু জুতা এবং জামা কাপড় কিনে নেয়, কিন্তু তখনই দোকানে আরেকজন কাস্টমার প্রবেশ করে, যার পুরো শরীর বরফে ঢাকা ছিল। তখন সে বলে, আমি নর্থ থেকে এসেছি, ওখানে প্রচন্ড লেভেলের তুষারপাত শুরু হয়েছে, তাই আমার এই অবস্থা হয়েছে। আসলে এই ছেলেটি আর কেউ নয়, সে ছোট্ট ক্রিস্টফ। সে তার প্রিয় প্রাণী ইসফানের জন্য গাজর কিনতে এসেছে, কিন্তু তার কাছে পর্যাপ্ত পরিমাণ টাকা ছিল না, তাই দোকানদার তাকে ধাক্কা দিয়ে বাইরে বের করে দেয়। কি আর করা, বেচারা তখন ইসফানের সাথে পাশে একটা জায়গায় আগুন জ্বালিয়ে গান গাইতে থাকে। কিছুক্ষণ পরে ওখানে এনা এসে ক্রিস্টফকে বলে, তোমার যা যা কেনা প্রয়োজন আমি সব কিছু নিয়ে এসেছি, কিন্তু এর বিনিময়ে আমাকে নর্থের পর্বতের কাছে নিয়ে যেতে হবে।